মেটিকুলাস ডিজাইনের প্রধানতম যে ব্যক্তি তিনি হলেন বর্তমান অবৈধ দখলদার অসাংবিধানিক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সমর্থক গোষ্ঠী। এরা এই গোষ্ঠীকে আমরা ৩রা নভেম্বরের খুনিদেরকে যেভাবে আমরা দেখি, ৭৫-এর খুনিদেরকে যেভাবে দেখি, ৫ই আগস্টের এই সহিংস রক্তপাত ঘটিয়েছিল যারা, এবং সেদিন একইভাবে আমাদের প্রিয় নেত্রী, শ্রদ্ধেয় নেত্রী শেখ হাসিনাকেও হত্যা করার জন্য গণভবন আক্রমণ করেছিল। সারা বিশ্ব এবং বাংলাদেশের মানুষ এটা প্রত্যক্ষ করেছে। সুতরাং এই খুনি ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন অসাংবিধানিক অবৈধ সরকার এই খুনিদের রক্ষক, এই খুনিদের পৃষ্ঠপোষক এবং জনকে পরিণত হয়েছে। সুতরাং আমি আজকের ৩রা নভেম্বরে এবং আজকের বাংলাদেশের যে অবস্থা গত ১৫ মাস যাবৎ টানা চলছে, ৫ই আগস্টের পর থেকে একইভাবে একই ধারায় একই অভিশপ্ত, একই খুনিদের, একই দেশ বিরোধী দেশদ্রোহীদের ধারা, এবং এই ধারা থেকে বাংলাদেশকে, বাঙালি জাতিকে মুক্ত করার আমাদের দীপ্ত শপথের দিন হিসাবে আজকের দিনটিকে আমি শ্রদ্ধার সাথে সেভাবেই আমাদের বাংলাদেশের মুক্তিকামী মানুষদের প্রতি আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে। এবং এই বিবেচনাটি যে বাস্তবসম্মত সেটা কিন্তু ইতিমধ্যেই দেশের মানুষ প্রকাশ্যে নানা ইঙ্গিতে নানাভাবে তারা বলার চেষ্টা করছে। আমরা ১০, ১১, ১২ এই ৩ দিন ঢাকা সহ, ঢাকা ক্যাপিটাল সিটি, এবং এটা একটু গুরুত্বপূর্ণ, এবং আদালতটি কিন্তু, আদালত পাড়াটাও কিন্তু এই ঢাকা সিটির একটি গুরুত্বপূর্ণ জায়গা। সুতরাং ঢাকা সহ সারা দেশে আমাদের প্রতিবাদ হবে তীব্র ভাবে, গণতান্ত্রিক ভাবে, এবং যেখানে বাধা আসবে সেখানে বাধাকে অতিক্রম করে আমাদের এই প্রতিবাদ সভা, প্রতিবাদ মিছিল, বিক্ষোভ মিছিল এবং বাংলাদেশের মানুষকে জাগরিত করার জন্য জাগরণের স্লোগান সেদিন দেওয়া হবে এই ১০, ১১, ১২ এবং ১৩ তারিখে আমরা ঢাকাতে লকডাউনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ১০, ১১, ১২ তারিখে সারা বাংলাদেশে যে কর্মসূচিটি প্রতিপালনের মধ্য দিয়ে ঢাকা শহরকে সারা বাংলাদেশের মানুষ সেদিন যোগাযোগ থেকে বিচ্ছিন্ন করে দিবে। যে যার অবস্থান থেকে যে যেভাবে পারে সেইভাবেই ঢাকার সাথে বাংলাদেশের যোগাযোগ বন্ধ হয়ে যাবে এবং ঢাকা সিটি অচল হয়ে যাবে। ঢাকার কোনো পর্যায়ের কোনো কর্মকাণ্ড সেদিন হবে না। এটা বাংলাদেশের মানুষের কাছে আমাদের ঐকান্তিক আহ্বান, এবং আমরা বিশ্বাস করি আওয়ামী লীগের ডাকে, আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ যেহেতু সমর্থন করেন এবং তাকে ভালোবাসেন, সে কারণে সেদিন এই অবৈধ দখলদার ইউনূস বাহিনীর তথাকথিত অসাংবিধানিক বেআইনি আদালতের বিপক্ষে তীব্র প্রতিক্রিয়া সেদিন বাংলাদেশের মানুষ দেখাবে। এবং আমরা বিশ্বাস করি সেদিন সারা বাংলাদেশের মানুষ যেমনি ভাবে প্রতিবাদ করেছে, অতীতেও আমরা যখনই দেখেছি স্বৈরাচার, সামরিক জান্তা, এমনকি হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি যারা করেছে তাদের বিপক্ষে বঙ্গবন্ধু কন্যা যে দীর্ঘ লড়াই সংগ্রাম করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিল, ঠিক একইভাবে আজকের জবরদখলদারদের এই অবৈধ অসাংবিধানিক এই জঙ্গিদের হাত থেকে দেশরত্ন শেখ হাসিনা আবার বাংলাদেশকে মুক্ত করবেন, গণতন্ত্র মুক্ত করবেন, গণতন্ত্র উদ্ধার করবেন, এবং গণতন্ত্র উদ্ধারের মধ্য দিয়ে ইতিহাস সাক্ষ্য দেয় আওয়ামী লীগ ঘুরে দাঁড়ায়, আওয়ামী লীগের নেতা কর্মীরা ঘুরে দাঁড়ায়, বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়ায়। এবং সেই ধারা, সেই ঘুরে দাঁড়াবার সংগ্রামে আমি মনে করি আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা অনেক কষ্টে, দুঃখে, বিপদে, অসহায়ত্বে ভিতর দিয়া প্রতিটি মুহূর্ত পার করছে। তারপরও জাতির স্বার্থে বঙ্গবন্ধু কন্যার কে যে স্বপ্ন দেখিয়েছেন আমাদের, সেই স্বপ্ন বাঁচিয়ে রাখার স্বার্থে প্রয়োজনে
মানুষের প্রয়োজনে, গণতন্ত্রের ধারাবাহিকতায় ফিরে আসার প্রয়োজনে, দেশের শান্তি সমৃদ্ধি পথকে অটুট করার জন্য, রক্ষা করার জন্য দেশের শেখ হাসিনার কার্যক্রমের দিনটি তো আমরা করতে দিতেই দেব না। এমনকি যে আগামী 13ই নভেম্বরের যে রায়ের দিন, সেদিনও যাতে আদালত অচল থাকে। এই ক্যাঙ্গারু কোর্টের প্রতি মানুষের ঘৃণা, মানুষের ক্ষোভ, মানুষের প্রতিবাদ তীব্রতর হোক, যেভাবে যে কোনো পদ্ধতিতে যার যতটুকু সম্ভাবনা শক্তি আছে সেই শক্তিকে সংহত করে এই অশুভ শক্তির, এই দখলদার শক্তির বিরুদ্ধে আমরা তীব্র ঘৃণা নয়, ঘৃণার বিরুদ্ধে প্রতিবাদ, এই ঘৃণার সংস্কারের প্রবর্তক ইউনূস সরকারকে আমরা বিদায় করিয়ে হটিয়ে আমরা জনতার শাসন, গণতান্ত্রিক শাসন আমরা প্রতিষ্ঠা করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ। জি, অনেক ধন্যবাদ। আপনি এক কথায় আমরা যদি বলতে পারি যে 13 তারিখ ঘিরে 10, 11, 12 এই 3 দিন সারা দেশে, ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি 13 তারিখ হচ্ছে লকডাউন এবং ঢাকা অচল কর্মসূচি, যেটিকে হবে সারা দেশের সঙ্গে ঢাকাকে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এই কর্মসূচিটি আপনারা ঘোষণা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে। সেটি আপনার মাধ্যমে দর্শক যারা আছেন কিংবা পরে দেখবেন আপনারাও জেনে নেবেন, কারণ এই কর্মসূচিটি খুবই গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি। যে যেখানে আছেন সেখান থেকে এটাকে সমর্থন করা, অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সভানেত্রী থেকে শুরু করে সবাই। আমি বাহাদুর নাসিম একদম শেষ পর্যায়ে, আমাদের একটু লম্বা হয়ে যাচ্ছে, একদম শেষ পর্যায়ে আরেকটু, যেহেতু নির্বাচন, এই সরকার নির্বাচন নিয়ে একটি আলোচনা, একটি প্রক্রিয়া শুরু করেছে। আজকে দেখলাম বিএনপি তারা প্রার্থী ঘোষণা করেছে ইত্যাদি ইত্যাদি। আপনি যদি খুব সংক্ষেপে, যে দেখলাম শেখ হাসিনা এর মধ্যে 3টি আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকারে বলেছেন এই নির্বাচন বয়কট করবে, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। খুব সংক্ষেপে যদি একটু বলেন যে নির্বাচন নিয়ে সর্বশেষ আওয়ামী লীগের অবস্থা কি, এটিকে কিভাবে রিঅ্যাক্ট করবেন আপনারা? আমাদের মাননীয় নেত্রী খুব সংক্ষিপ্তভাবে অর্থবোধক বক্তব্য উনি প্রদান করেছেন। এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ। আওয়ামী লীগকে বাদ দিয়ে এদেশের 40% বেশি ভোটার আওয়ামী লীগের সমর্থক। যেভাবেই আপনি বিশ্লেষণ করেন না কেন, যেভাবেই বিবেচনা নেন, গাণিতিক, জ্যামিতিক অথবা অর্থনৈতিক সব বিবেচনায় রেখে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো অবাধ সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হতে পারে না, এবং সেই নির্বাচন হবে প্রশ্নবিদ্ধ, সেই নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে নির্বাচনে আওয়ামী লীগের মতো 76 বছরের ঐতিহাসিক মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ, কার্যক্রমকে নিষিদ্ধ করে আওয়ামী লীগকে নির্বাচন কমিশন থেকে নির্বাচন করতে দেওয়া হবে না বলে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষও অংশগ্রহণ করবে না, কারণ বাংলাদেশের মানুষ খুব পরিষ্কারভাবে তারা বোঝে বর্তমান অবৈধ সরকার কি করতে চাচ্ছে। অতএব এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট দিতে যাবে না। আমরা যেখানে ভোট দিতে যাব না, বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার 14 দলের মানুষরা, ছাত্র সমাজ, তরুণ সমাজ, যারা আগামীর ভবিষ্যৎ, তারাও এই নির্বাচনকে বয়কট করবে, নির্বাচনে যাবে না। এটা তার অধিকার। যদি আমাকে ভোট দিতে না দেওয়া হয় অথবা আমাকে নির্বাচনে দাঁড়াতে দেওয়া না হয়, আওয়ামী লীগকে যদি বাদ দেওয়া হয়, আওয়ামী লীগের নেতারা, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যেখানে নির্বাচন করতে পারবে না, সেক্ষেত্রে আওয়ামী লীগের লক্ষ কোটি নেতা কর্মী, সমর্থক এবং আওয়ামী লীগ করে না যারা, এ ধরনের বহু মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ আছে যারা বঙ্গবন্ধু কন্যার প্রতি তারা আস্থাশীল, সেই মানুষগুলো ভোট দিতে যাবে না। এদেশের প্রগতিশীল মানুষগুলো যাবে না। তারা নির্বাচনে যাবে না যখন, সেহেতু সেক্ষেত্রে আরো অনেক মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবে না। এবং যেখানে আমরা মনে করি
যে আমরা যেখানে যে আওয়ামী লীগের নেতা কর্মীরা যে নির্বাচনে অংশগ্রহণ করবে না, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষও ভোট দিতে যাবে না। আর নির্বাচনের বয়কটের ডাকটা কখন দিয়েছে? যেখানে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কিন্তু আওয়ামী লীগ থেকে চাওয়া হয়েছে। নেত্রী পরিষ্কার ভাষায় বঙ্গবন্ধু কন্যা বলেছেন যে একটি অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক নির্বাচন হোক, যেটা হবে অবাধ এবং সকলের সমান ও গণতান্ত্রিক শক্তি করে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হোক। সেই নির্বাচন বাংলাদেশের মানুষ চায়, সেটা আওয়ামী লীগ চায়। আমরা আওয়ামী লীগের প্রতিটি পর্যায়ের মানুষরা চায়, 14 দল চায়, এবং বাংলাদেশের যারা রাজনীতি সচেতন মানুষ সেই মানুষগুলিও চায়, সাধারণ মানুষগুলিও কিন্তু ওই নির্বাচন দেখতে চায়, যে নির্বাচনে মানুষের মতামত প্রকাশের সুযোগ থাকবে না, সেই নির্বাচনে মানুষ ভোট দিতে যাবে না। সুতরাং যে অসৎ উদ্দেশ্যে যে মেটিকুলাসলি ডিজাইন করে যে নির্বাচন করার পায়তারা করা হচ্ছে, সেই নির্বাচনে হওয়ার যেমন কোনো সম্ভাবনা নাই, সেই নির্বাচনে মানুষ ভোট দেওয়ারও কোনো সুযোগ নাই, সম্ভাবনা নাই। এই নির্বাচনকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে। একটি কথার ভিতর দিয়ে এক লাইন আপ করে আমি বলতে চাই, সেটা হলো নো ভোট, নো ভোট, নো হাসিনা, নো ইলেকশন, নো আওয়ামী লীগ, নো ইলেকশন। এটাই বাংলাদেশের মানুষের প্রত্যাশা, এবং সেই প্রত্যাশা পূরণের জন্য আমরা দেশের মানুষের কাছে বঙ্গবন্ধু কন্যা আন্তর্জাতিকভাবে 3টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে আন্তর্জাতিক দুনিয়াকে জানানো হয়েছে, বাংলাদেশের মানুষের কাছে প্রতি আহ্বান জানানো হয়েছে। আমি বিশ্বাস করি তার এর প্রতিক্রিয়া অবশ্যই বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে আলোকিত পথে, সম্ভাবনার পথে এবং অগ্রগতির পথে, এই কালো অধ্যায়ের অবসান ঘটিয়ে আলোর পথে নিয়ে যাবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি দীর্ঘ সময়ের বিস্তারিত কথা বললেন। দর্শক যারা তখন আমাদের সঙ্গে ছিলেন, আপনারা শুনছিলেন আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, যিনি সাবেক এমপি এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক ছাত্রলীগ নেতা। তিনি জানালেন সর্বশেষ আওয়ামী লীগের অবস্থান, অর্থাৎ সামনে যে লড়াই আসছে মুক্তিযুদ্ধের পক্ষে, শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের যে বিচারের রায় দেওয়ার একটি তারিখ আছে 13 নভেম্বর, সেই তারিখকে ঘিরে বাংলাদেশ আওয়ামী লীগ কেমন লড়াইয়ে নামছে, কেমন লড়াই নিয়ে মাঠে থাকবে সেটি তিনি জানালেন। এবং আওয়ামী লীগের কর্মসূচি 13 তারিখ ঢাকা লকডাউন, মানে ঢাকা অচল, ঢাকা সারা দেশ থেকে বিচ্ছিন্ন থাকবে। 10, 11, 12 এই 3 দিন সারা দেশে বিক্ষোভ হবে। পাশাপাশি নির্বাচন নিয়েও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সর্বশেষ অবস্থান জানালেন। তার প্রতিটি কথা, তার প্রতিটি বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ। আপনারা একটু সময় সুযোগ নিয়ে তার বক্তব্য, তার কথা শুনলে সবাই আরো অনেক ভালো কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, সিদ্ধান্ত নিতে পারবেন। কারণ এখন সিদ্ধান্ত নেওয়ার সময়, বাংলাদেশকে অন্ধকার মুক্ত করার এখন সিদ্ধান্ত নেওয়ার সময়, বাংলাদেশকে মুক্তিযুদ্ধের বাংলাদেশে ফিরিয়ে আনার সময়, এখন সিদ্ধান্ত নেওয়ার সময়, বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার সময়। আমি এবার যদি আপনাকে একটু অন্য আমাদের মূল আলোচনার দিকে একটু এগোই। আপনি তো নির্বাচনে আছেন, এবং নির্বাচনে থাকলেও আপনার এলাকার কিংবা বাংলাদেশের তৃণমূলের, আওয়ামী লীগের নেতা কর্মীরা কিংবা অন্যান্য যে অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে আপনাদের কি নিয়মিত যোগাযোগ আছে? কি বলছেন তারা, আপনারাও বা কি বলছেন? ধন্যবাদ। আমরা দীর্ঘদিন যাবৎ আমরা আত্মগোপনে আছি, নির্বাসনে আছি। এটা আজকের বাংলাদেশের যে ক্রান্তিকাল অতিক্রম করছে, এই অবস্থাতে আমাদের যেমন জাতির পিতার কন্যা সেদিন 5ই আগস্টের জীবনে বেঁচে যাওয়া মানি বাংলাদেশের স্বপ্ন, বাংলাদেশের সম্ভাবনা, বাংলাদেশের মানুষের অগ্রগতির পথকে বেঁচে যাওয়া হিসাবে আমরা বিবেচনায় নিয়েছি। আবার আমরা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাঙালির, বাংলাদেশের মানুষের
হত দরিদ্র নিম্নবিত্ত মানুষগুলো, তৃণমূলের প্রান্তিক পর্যায়ের মানুষগুলোর সহ সর্বস্তরের মানুষের আবার ঘুরে দাঁড়াবার, আত্মমর্যাদায় নিজের পায়ে দাঁড়াবার একটি স্বপ্ন আমরা দেখি। আমরা সেই স্বপ্ন পূরণের জন্য বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা আজকে ঐক্যবদ্ধ। এই অবস্থায় ক্রান্তিকালে আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন সেটা অত্যন্ত প্রাসঙ্গিক ব্যাপার। সেটা হলো তৃণমূলের মানুষরা, আওয়ামী লীগের নেতা কর্মীরা কেমন আছে, বাংলাদেশের মানুষ কেমন আছে। এটা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের মানুষ আজ ভালো নেই। বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতাকর্মী সহ আমাদের সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী সহ মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল মানুষরা, দেশের বিভিন্ন শ্রেণী পর্যায়ের মানুষরা, বিশেষ করে নারী, শিশু, এমনকি বিভিন্ন যে ধর্ম বিশ্বাসী যে মানুষগুলো আছে, ধর্মীয় সংখ্যালঘু, সনাতন ধর্মাবলম্বী হয়তো অন্যান্য যারা আছে, কেউই আসলে ভালো নেই। তারাও মনে হয় আরো বেশি করে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত। এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনীর সদস্যরাও কিন্তু এই দখলদার, এই জঙ্গিদের হাত থেকে রেহাই পায়নি। অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মী জীবন দিয়েছে, আইন শৃঙ্খলা পুলিশ বাহিনীর সদস্যরা প্রাণ দিয়েছে অসংখ্য, এবং আনসার বাহিনীর সদস্যরা জীবন দিয়েছে। এখনো প্রতিনিয়ত বাংলাদেশের মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা প্রতিদিন মারা যাচ্ছে। আরেকটি কথা বিশেষভাবে আমি বলছি, 3রা নভেম্বরের কারাগারের অভ্যন্তরে যেমনি ভাবে জাতীয় 4 নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আজকের খুনিদের, আজকের এই জবরদখলদারদের চরিত্রগত কিন্তু ধারা এক অভিন্ন মিল পাওয়া যায়। সেদিনও যারা কারাগারের অভ্যন্তরে আমাদের জাতীয় 4 নেতাকে হত্যা করেছে, তাদেরই উত্তরাধিকার, তাদেরই রক্তবীজ আজকে দেশকে দখল করে যে মবের সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করেছে, মব সন্ত্রাসীদের রক্ষা হিসেবে দায়িত্ব পালন করেছে। এরাও কিন্তু একইভাবে শুধু দেশের বাহিরে বিভিন্ন পর্যায়ে বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, আওয়ামী লীগের কার্যালয় সহ বিভিন্ন ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান যেমন তারা ধ্বংস করে দিয়েছে। আর 480টার মতো পুলিশ থানা যারা অগ্নিসংযোগ করেছে, এরাই আওয়ামী লীগের নেতাকর্মীদের যেমনই ভাবে হত্যা করেছে, প্রকাশ্যে আইন শৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে হত্যা করেছে। তারা একইভাবে 3রা নভেম্বরের খুনিদের মতো, 75-এর খুনিদের মতো, 71-এর খুনিদের মতো কারাগারের অভ্যন্তরেও আমাদের আওয়ামী লীগের এ যাবৎকালে প্রায় 25 জন আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় বেরিয়েছে, আমাদের হিসাবে আরো বেশি, সেটা প্রায় 50 জনের কাছাকাছি আমাদের নেতাকর্মীকে কারাগারের অভ্যন্তরে হত্যা করা হয়েছে। কারাগারের অভ্যন্তরে হত্যা করেই এরা শেষ হয়নি। কারাগারে আমাদের যারা অসুস্থ আছে, বয়োবৃদ্ধ জাতীয় নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জাতীয় সংসদ সদস্য সহ 14 দলের নেতৃবৃন্দ এবং কবি, সাহিত্যিক, সাংবাদিক অনেকে আছেন, তারাও কিন্তু ন্যূনতম চিকিৎসার সুযোগ পান না। তারা কিন্তু কারাগারের ভিতরে নিপীড়ন, নির্যাতনের ভিতরে তারা প্রতিটি মুহূর্ত অতিক্রম করছে। এটা হলো কারাগারের ভিতরের অবস্থা, যেটা অত্যন্ত হৃদয় বিদারক এবং অন্যায়। এটা এক ধরনের অবিচার, প্রতিহিংসার রাজনীতি, ঘৃণার রাজনীতি প্রবর্তন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যে অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতার নেতৃত্বে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই কর্মটি চালিয়ে যাচ্ছে। একইভাবে সারা বাংলাদেশের তৃণমূলের গ্রামগঞ্জে আমাদের যে হাজার হাজার লক্ষ নেতা কর্মী আছে, তাদের বিরুদ্ধে মামলা মামলা মামলা, গণগ্রেপ্তার এবং গণগ্রেপ্তার, জামিন দেওয়া হয় না, জামিন দেওয়া হবে না, জামিন বন্ধ করার জন্য আদালতকে ভয় দেখানো, আদালতকে হুকুম দেওয়া, আদালতে মব সন্ত্রাসীদের মাফ করার হুমকি দিয়ে বিচারকদের, আইনজীবীদের একটা মগের মূল্যকে পরিণত হয়েছে বাংলাদেশ। আজকের বাংলাদেশ মনে হবে আমরা কথা বলতেই পারি
জেলখানার চাইতেও বড় জেলখানায় পরিণত হয়েছে, বৃহত্তর পরিসরে বৃহত্তর জেল কারাগারে পরিণত হয়েছে বাংলাদেশ। এই কারাগার থেকে কিভাবে বাংলাদেশের মানুষ বেরিয়ে আসবে, মুক্তি পাবে? আজকে তার জন্য বাংলাদেশের মানুষ খুবই শ্রদ্ধার সাথে, আন্তরিকতার সাথে বলেন, বিভিন্নভাবে বলেন, বিশেষ করে শ্রেণী পেশা, দরিদ্র, নিম্নবিত্ত, অসহায় মানুষগুলো আজকে বলেন শেখ হাসিনার শাসনামলেই আমরা ভালো ছিলাম, আওয়ামী লীগের শাসনামলেই আমরা ভালো ছিলাম, এবং আমাদেরকে ঘুরে দাঁড়াতে হলে, আমাদেরকে শান্তিতে বসবাস করতে হলে, আমাদেরকে এই বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলা, বাংলাদেশের দরিদ্র মানুষের পক্ষে কাজ করার মতো দায়িত্বশীল এবং সাহসী নেত্রী, সাহসী প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপরেই ভরসা করা যায়, বিশ্বাস করা যায়, আস্থায় রাখা যায়। সুতরাং এই বাংলাদেশকে যত দ্রুত এই অবৈধ দখলদার, অসাংবিধানিক শাসক গোষ্ঠীর, শোষক গোষ্ঠীর, দুর্নীতিবাজদের হাত থেকে এবং সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর হাত থেকে মুক্ত করা যাবে, ততই বাংলাদেশের এই আওয়ামী লীগের, তৃণমূলের নেতা কর্মীদের আজকে এই দুঃসহ নিপীড়ন, নির্যাতন, হতাশা, আক্রমণ, মব সন্ত্রাস, প্রতিটি মুহূর্তই বিপদ, প্রতিটি মুহূর্তই আতঙ্ক, প্রতিটি মুহূর্তই আক্রমণের শিকার হয়ে আমাদের জীবন চলে যেতে পারে, আমাদেরকে হত্যা করা হতে পারে, এবং হত্যার পরে তার কোনো বিচার পাওয়া যাবে না। বিচারহীনতার যে সংস্কৃতি, এই অবৈধ দখলদার অধ্যাদেশের মধ্য দিয়ে এই যারা আক্রমণকারী, যারা অগ্নিসংযোগকারী, যারা হত্যাকারী, যারা আমাদের দেশের মানুষের ধন সম্পদ লুট করে দিচ্ছে, এই লুটেরাদের, এই ৭১-এর ঘাতকদের, ৭১-এর লুটেরাদের মতো এই ৫ই আগস্টের লুটেরাদের, হামলাকারীদেরকে রক্ষা করার জন্য অধ্যাদেশ জারি করে তাদের জন্য ইনডেমনিটি দেওয়া হয়েছে। এই সন্ত্রাসীদের হাত থেকে বাংলাদেশের মানুষের বাঁচার কোনো উপায় নেই। যেখানে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ডক্টর মোহাম্মদ ইউনূস এ ধরনের খুনিদেরকে ইনডেমনিটি দেওয়া হয়, সেক্ষেত্রে তো এই সন্ত্রাসীদের, এই অপকর্মকারীদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া মানেই হলো খুনি চক্রকে আরো উৎসাহিত করা। তাদেরকে আরো খুন করো, আরো ধ্বংস করো, আরো জ্বালিয়ে পুড়িয়ে দাও, দেশটাকে ধ্বংস করো, ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ করো, দেশে বিভেদের রাজনীতি প্রতিষ্ঠা করো, ধ্বংসের রাজনীতি সৃষ্টি করে বাংলাদেশকে ধ্বংস করা মানেই বাঙালি জাতিসত্তাকে, বাঙালি চিন্তা চেতনাকে, বাঙালির সংস্কৃতিকে, শিল্পকলাকে, বাঙালির ঐতিহ্যকে ম্লান করে দিয়ে বিশ্ব সভায় আমাদেরকে অসম্মান করা, জাতিকে মর্যাদাহীন করা, জাতীয় জাগরণের যে চেতনায়, সেই চেতনাকে ধ্বংস করাই তো একমাত্র লক্ষ্য। এই দেশদ্রোহী, এই বিদেশি দালাল গোষ্ঠী, বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য যারা মিলিয়ন মিলিয়ন ডলার নিজের পকেটস্থ করেছে, পেট ভারী করেছে, অথচ দেশের মানুষের অধিকারের কথা, সম্ভাবনার কথা যারা রাখেনি, তারা দেশদ্রোহী। তারা তাদের বগলে বিদেশি পাসপোর্ট, পকেটে তো আছেই, বগল সামনে একটা, পিছনে আর একটা, এটা সবাই জানে, দেশবাসী জানে। আজকে পরিষ্কার, আজকে এই যাদের দেশপ্রেম নাই, যারা দেশের প্রতি, বাংলাদেশের প্রতি, যাদের দেশপ্রেমিক যে একটা চেতনা, সেই চেতনা যাদের ভিতরে কাজ করে না, যারা বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য কিছু করতে পারে নাই, কিছু করেনি, গত ১৬-১৫ মাসে তারা এমন কোন কার্যক্রম গ্রহণ করেছে আমরা দেখিনি। কোন মানুষের, কোন আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে যে আক্রমণ, এটাই শুধু না, সাধারণ মানুষও তো রেহাই পাচ্ছে না। আক্রমণ হচ্ছে প্রতিনিয়ত এই হত্যাযজ্ঞ চলছে, লুটেরাদের লুটতরাজ, দুর্নীতি, মব সন্ত্রাস চলছে, অথচ নীরব। এর বিপক্ষে কখনো একটি কথা বলেছে, এর কোন নজির ডক্টর মোহাম্মদ ইউনূসের কণ্ঠে আমরা শুনিনি।